ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বারবার ঝুলিয়ে রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিল্লি সফর কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন অবস্থান করছেন দিল্লিতে। আর সে কারণেই কি তিনি ভারত সফর ঝুলিয়ে রাখছেন? নাকি দিল্লি যেভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চিঠি ঝুলিয়ে রেখেছেন, তারেক রহমান একইভাবে মোদির আমন্ত্রণ ঝুলিয়ে রেখে টেক্কা দিতে চাইছেন? আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে হবে ব্রিক্স সম্মেলন। 9টি দেশের এই প্রভাবশালী জোটের অন্যতম আয়োজক ভারত। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠি এসেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তা পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, কিন্তু হাতে সময় 1 মাসের মতো। তারেক রহমানকে দিল্লি সফরে রাজি করাতে ভারত আদা জল খেয়ে নেমেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে যান ঢাকার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, পর্যালোচনা করছে সরকার। এদিকে তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য নয়, কেবল পর্যবেক্ষক। তাই সম্মেলনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বিচার বিশ্লেষণ করে। উপদেষ্টার এই বক্তব্যে প্রকাশ পাচ্ছে এক স্পষ্ট কূটনৈতিক দূরত্ব। তবে কি এবারও নরেন্দ্র মোদীর হাতছানি এড়িয়ে যেতে চান তারেক রহমান? গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সরকার শপথ নেওয়ার পরপরই প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে পাঠানো সেই চিঠিতে কেবল তারেক রহমানই নন, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও সুবিধাজনক সময়ে ভারত সফরের নিমন্ত্রণ জানানো হয়। কিন্তু সেই আমন্ত্রণে ঢাকা কোনো সাড়া দেয়নি। ভারত থেকে আমন্ত্রণের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরও তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফর হিসাবে বেছে নেন চীনকে, যেখানে চীনা প্রেসিডেন্টের কাছ থেকে কোনো চিঠি পাওয়ার অপেক্ষা না করেও বেইজিংয়ে ছুটে গেছেন তারেক রহমান। আমন্ত্রণপত্র পেয়েও দিল্লি সফর কেন এড়িয়ে যাচ্ছেন তারেক রহমান? এর পেছনে প্রথম এবং বড় কারণ হিসেবে উঠে আসছে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অবস্থান। 24-এর 5 আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন। সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, আমলার, সেনাবাহিনী এবং পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা। দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান পা রাখলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি তার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ বা প্রতিবাদের ছক কষতে পারে? এমন একটি সফর ঘিরে যদি ভারতের মাটিতে কালো পতাকা প্রদর্শন বা ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে, তবে আন্তর্জাতিক মিডিয়ায় ঢাকা ও দিল্লি দুই পক্ষের জন্যই তা হবে অস্বস্তিকর। তারেক রহমান হয়তো এমন কোনো রাজনৈতিক অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাচ্ছেন। দ্বিতীয় এবং সবচেয়ে গভীর কূটনৈতিক হিসাবটি লুকিয়ে আছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারত সরকার সেই চিঠির কোনো কার্যকর জবাব না দিয়ে বিষয়টি গত 2 বছর ধরে এক প্রকার ঝুলিয়ে রেখেছে। তারেক রহমান আসলে দিল্লির কৌশলটাকে পাল্টা জবাব দিচ্ছেন। যেভাবে দিল্লি শেখ হাসিনার প্রত্যর্পণ চিঠি ফাইলবন্দি করে রেখেছে, তারেক রহমানও ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর ভারত সফরের আমন্ত্রণ বারবার ঝুলিয়ে রাখছেন। সোজা কথা, ঢাকা দিল্লিকে বুঝিয়ে দিতে চাইছে, বাংলাদেশের অনুরোধকে পাত্তা না দিলে ভারতের আমন্ত্রণকেও পাত্তা দেওয়া হবে না। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী।
তিন দিক ঘিরে থাকা একটি দেশের সাথে দীর্ঘমেয়াদে বৈরী সম্পর্ক বজায় রাখা কি বিএনপি সরকারের জন্য দীর্ঘমেয়াদে টেকসই হবে? যদি ভারত মনে করে বিএনপি সরকার তাদের কৌশলগত স্বার্থ উপেক্ষা করছে, তবে দিল্লি ভিন্ন কোনো পদক্ষেপ নিতে পারে। ইতিহাস বলে, প্রতিবেশীকে চটিয়ে দীর্ঘদিন স্থিতিশীল থাকা কঠিন। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন বাড়লে সীমান্ত বাণিজ্য, তিস্তা পানি চুক্তি কিংবা আঞ্চলিক নিরাপত্তার মতো ইস্যুগুলোতে স্থবির হতে পারে। তারেক রহমান কি দিল্লির বিকল্প হিসেবে বেইজিংয়ের ওপর অতিরিক্ত নির্ভর করছেন? শেখ হাসিনা 15 বছরের শাসনামলে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল চীন। মেগা প্রকল্প থেকে শুরু করে সব জায়গায় ছিল বেইজিংয়ের কোটি কোটি ডলারের বিনিয়োগ। কিন্তু শেখ হাসিনা সরকারের সংকটের দিনে চীন শেখ হাসিনার পাশে দাঁড়ায়নি। যে সরকার ক্ষমতায় থাকুক, চীন শুধু নিজেদের অর্থনৈতিক ও ভৌগোলিক স্বার্থ সুরক্ষিত রাখতেই আগ্রহী। ফলে কোনো সংকট তৈরি হলে বেইজিং কখনো বিএনপি সরকারের পাশে দাঁড়াবে না। তারেক রহমান যদি মনে করেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণ উপেক্ষা করে এবং বেইজিংয়ের ওপর ভরসা রেখে তিনি ভারসাম্য রক্ষা করছেন, তবে তা ভবিষ্যতে বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ব্রিক্স সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত হয়তো বাংলাদেশকে তাৎক্ষণিক একটি বার্তা দেওয়ার সুযোগ দেবে, কিন্তু দিল্লির দরজা বন্ধ হয়ে গেলে তারেক রহমানের জন্য তা শুভ নাও হতে পারে। কূটনীতির খেলায় জেদ নয়, প্রজ্ঞায় শেষ কথা। আন্তর্জাতিক সম্পর্কে বন্ধু নির্বাচনে ভুল করলে তার মাসুল শুধু বিএনপিকে নয়, পুরো দেশকেই গুনতে হবে। আপনার কি মনে হয়, ভারতের আমন্ত্রণ ঝুলিয়ে রেখে তারেক রহমান কি সঠিক কূটনৈতিক চাল চালছেন, নাকি এতে বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।